নমস্কার। আজকে ৩৪ দিন অতিক্রান্ত হচ্ছে আমাদের রাজ্যের ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকারা তাদের পরিবার পরিজন সকলকে এই আন্দোলনে যুক্ত করে তারা এখন রাজপথে অবস্থান করছেন। তো আমরা খুব বিস্মিত যে এই ৩৪ দিনেও রাজ্য সরকারের কোনো প্রতিনিধি তাদের সাথে এসে দেখা বললেন না, কথা বললেন না। এই আন্দোলন যখন শুরু হয়েছে তার আগে এই শিক্ষক শিক্ষিকাদের তাদের ৩টি সংগঠন আছে, এই ৩টি সংগঠনের প্রতিনিধিরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছিলেন আজ থেকে প্রায় ৩ মাস আগে। তো সেই সময় মুখ্যমন্ত্রী অনেক কথার মধ্যে মূল যে কথা বলেছিলেন সেটা হচ্ছে যে তিনি ১-২ মাসের মধ্যে তাদের বিষয়টা একটা দেখবার চেষ্টা করবেন, সুরাহা করবার চেষ্টা করবেন। তারা মুখ্যমন্ত্রীর কথার উপর ভরসা রেখেছিলেন। তারপরেও দেখা গেল ২ মাস সময় অতিক্রান্ত হয়েছে, কোনো কার্যকরী পদক্ষেপ সরকারের তরফ থেকে বা শিক্ষা দপ্তরের তরফ থেকে নেওয়া হয়। তারপরেও কিছুদিন তারা অপেক্ষা করে এই অবস্থান ধর্মঘটের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা শুরু করে। এখন আমরা পাশে থেকে লক্ষ্য করছিলাম যে সরকার কি প্রতিক্রিয়া দেয় তাতে। রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর তারা সরাসরি না বললেও যেটা বোঝা যাচ্ছিল যে তারা এই অবস্থান ধর্মঘটকে হয় সমর্থন করছেন না অথবা তাদের সমস্যা সমাধানের জন্য কোনো ইতিবাচক পদক্ষেপ তারা নিতে চলেছেন এটা বোঝা যায়নি। তো আজকে ৩৪ দিন অতিক্রান্ত হচ্ছে। ১৭ দিন যখন তাদের অবস্থান চলে এবং এই আন্দোলনের পাশে ত্রিপুরা রাজ্যের প্রায় সমস্ত, আমি জানি না শাসক দলের সমর্থক যারা আছেন তারা কীভাবে নিচ্ছেন বিষয়টাকে, সমস্ত গণতান্ত্রিক সংগঠনগুলো, রাজনৈতিক দল তাদের পাশে সমর্থন নিয়ে দাঁড়িয়েছেন এবং তারাও চাইছেন যে এই সমস্যাটা সুরাহা হোক। ১৭ দিন যখন চলে ওই দিন আমরা রাত ৮টার সময় মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বিধানসভার বিরোধী দলের পক্ষ থেকে আমরা পূর্বতন মুখ্যমন্ত্রী বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার মহোদয়, আমাদের উপদলনেতা বাদল চৌধুরী মহোদয়, আমি নিজে, আমাদের আরও ২ জন বিধায়ক শ্রী রতন ভৌমিক এবং শ্রী শহীদ চৌধুরী, আমরা মুখ্যমন্ত্রীর বাসভবনে রাত ৭টার সময় দেখা করি ১৭ দিনের মাথায়। ওর যে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ঠিক করা হয়েছে এটা নিয়ে আমরা এই সুপ্রিম কোর্টের আদেশ ১০,৩২৩ সম্পর্কে যেটা বেরিয়েছে তখনই চিন্তা ভাবনা করছিলাম তা নয় ঘটনা। তার আগে থেকে প্রতি বছরই আমরা যেটা করতাম, ইট ওয়াজ আওয়ার প্র্যাকটিস, যে প্রত্যেক বছর বোর্ডের রেজাল্ট বের হবার পর সমস্ত প্রধান শিক্ষকদের নিয়ে তার স্কুলের পারফরমেন্স নিয়ে আমরা পর্যালোচনা করতাম এবং সেইখানে নানান ধরনের পরামর্শ আমাদের রাজ্যের প্রধান শিক্ষক শিক্ষিকা মহোদয়দের কাছ থেকে সরকারের কাছে দেওয়া হয়েছে এবং তারপরেই আমরা এটা ভাবতে শুরু করেছিলাম যে কি করে শিক্ষার যে পরিকাঠামো বিস্তার হচ্ছে, যে ব্যাপকতম সম্প্রসারণ হচ্ছে এবং তার সাথে কি করে গুণগত শিক্ষার মান আরও উন্নত করা যায় সেদিক থেকে। তো এই ভাবনা চিন্তা আমাদের অনেক আগে থেকেই শুরু হয়েছিল এবং এই ২০১৭ মার্চের পরে আমরা ২০১৭ সালের মাঝামাঝি সময়ে রাজ্য মন্ত্রিসভাতে নিয়ে গেলাম শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটা প্রস্তাব, যেটা রাজ্যের পরিকল্পনা দপ্তর, অর্থ দপ্তর, আইন দপ্তর তারাও অনুমোদন দিলেন।
সেখানে আমরা বললাম এক হচ্ছে একাডেমিক অ্যাক্টিভিটিস ডাইরেক্টলি যারা ইনভলভ থাকবেন, অন্যদিকে গুণগত শিক্ষার গ্রহণের ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানে পাঠরত ছাত্র বা ছাত্রীরা সকলেরই যাতে উপকার হয় এবং তারা নিজেদেরকে নিজেদের মতো করে তৈরি করতে পারেন, সেরকমভাবে কতগুলো পদ আমরা সেখানে সৃষ্টি করলাম। এবং একটা বিদ্যালয়ের মধ্যে শুধু শিক্ষক শিক্ষিকারা না, আপনারা জানেন রাইট টু এডুকেশন অ্যাক্ট স্ট্রিক্টলি সেখানে প্রহিবিট করে দিয়েছে শিক্ষকরা শিক্ষার কাজ ছাড়া অন্য কোনো কাজের মধ্যে যুক্ত থাকতে পারবেন না। 2010-এর 23 আগস্ট সারা ভারতবর্ষে এই শিক্ষার অধিকার আইন যেটা বলবৎ হয়েছে, তার মধ্যে ক্যাটাগরিক্যালি সেই কথা বলা আছে। একমাত্র নির্বাচনের কাজের সময় বা সেন্সাস অপারেশন, এই দুটো ক্ষেত্রে শুধু তাদেরকে রিল্যাক্স করা হয়েছে, কারণ এটা সারা ভারতবর্ষের জনগণনার বিষয় বা নির্বাচন এগুলো কাজের মধ্যে ছাড়া শিক্ষকদের অন্য কোনো কাজের মধ্যে এনগেজ করা যাবে না। এগুলো আমাদের মাথায় ছিল। এই যে 12,000 পদ সৃষ্টি করেছে, সেখানে 5টা ক্যাটাগরি। এক হচ্ছে একাডেমিক কাউন্সিলর, যারা স্টুডেন্টদের অ্যাপটিটিউড পরীক্ষা করবে এবং কাউন্সেলিং করবে। স্টুডেন্ট কাউন্সিলর, একাডেমিক কাউন্সিলর এবং স্টুডেন্ট কাউন্সিলর এই দুটোই দেখবেন যে শিক্ষার গুণগত মান উন্নত করার ক্ষেত্রে একটা স্টুডেন্টের উৎকর্ষতা বৃদ্ধির জন্য তার নিজস্ব যে ভাবনা চিন্তা, তার যে মেরিট, এই সবগুলোকে বিবেচনায় রেখেই কিন্তু সেই পথ তারা নির্দেশ করবেন এবং সেভাবেই ছাত্র বা ছাত্রী এগিয়ে যায়। তাদের চাকরি গেল কেন? আমরা বারে বারে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট প্রথম দিকে ফাইনাল জাজমেন্টের আগে যতগুলো মানে হিয়ারিং হয়েছে তার সবগুলো আমরা দেখবার চেষ্টা করেছি এবং আমরা দেখেছি ওখান থেকে তাদের মানে চাকরি বাঁচাবার কোনো রাস্তা খোলা নেই। তারপরেও গেছেন অনেকে, এই শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অনেকে গেছেন। আমি মনে করি না সেটা কোনো অন্যায় কাজ হয়েছে। যাদের চাকরিটা চলে যাচ্ছে বা চলে গেছে তার মনে অস্থিরতা থাকাটা স্বাভাবিক, কিন্তু সেখানে কি হয়েছে? 2019 সালে ত্রিপুরা হাইকোর্টে মামলা হয়েছিল এই গ্রাউন্ডে, কিন্তু হাইকোর্টও বলে দিয়েছে যে এটা ঠিক না। চাকরিটা থাকবে না যে কারণে পরিষ্কারভাবেই বলেছে সেই সময় যে পলিসি ছিল, এমপ্লয়মেন্ট পলিসি ছিল, সেই পলিসিটাই ত্রুটিপূর্ণ ছিল বলে তাদের মনে হয়েছে। এবং একটা এমপ্লয়মেন্ট পলিসি এবং তাকে দেখে যে রিক্রুটমেন্ট রুলস তৈরি হয়েছিল, এটা যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে এন্টায়ার সিলেকশন প্রসেসটাই ত্রুটিপূর্ণ হয়েছে বলে তারা তাদের চাকরিগুলো সেট অ্যাসাইড করেছেন বা বাতিল করে দিয়েছেন। সংক্ষেপে এই হলো কথা। না বুঝবার কি আছে? আমি তো আইনের লোক না। স্বাভাবিক বুদ্ধিতে যেটা বোঝা যাচ্ছে যে এই পথে কোর্ট কোনো ধরনের রিলিফ আর দিতে পারবে, আমার অন্তত দেখে সেটা মনে হচ্ছে না। আমি বারে বারে এই সমস্ত কোর্টের জাজমেন্টগুলো পড়বার চেষ্টা করছি। ফলে মুখ্যমন্ত্রীকে আমরা যে কথা বলেছি 17 দিন আগে, আমি সেই জায়গাতেই স্টিক করব যে এটা কি কথা। এর আগে ত্রিপুরা রাজ্যে তো মানুষের আন্দোলন হয়েছে, তো এর আগে সরকারগুলো কখনো এরকম করেছে? কেউ গিয়ে কথা বলবে না তাদের সাথে? তো আমাদের রাজ্যের শিক্ষক শিক্ষিকা, আমাদের রাজ্যের মানুষ, কথা বলবেন না আপনারা? তো ফলে আমার প্রতিক্রিয়া হচ্ছে যে অবিলম্বে রাজ্য সরকার বিষয়টাতে হস্তক্ষেপ করুন। মাননীয় মুখ্যমন্ত্রী তার যে কথা আমাদের সাথে বলেছিলেন সে কথা রক্ষা করুন
দ্রুত পর্যালোচনা করে যে সিদ্ধান্তই হোক 10,323 শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা এখনও আছেন, ইতিমধ্যে 77-78 জন প্রাণ হারিয়েছেন, মারা গেছেন, অভাবের তাড়নায় মারা গেছেন, এবং যারা বেঁচে আছেন তার মধ্যেও অনেকে অন্য চাকরিতে কিছু চলে গেছেন। সব মিলিয়ে এখন 9,000 সামথিং হয়তো থাকতে পারে, 9,000 9,500 মতো তাদের বিষয়টাকে রিক্রুটমেন্ট পলিসিটাকে, আমাদের এমপ্লয়মেন্ট পলিসিটাকে শিলমোহর দিয়েছে। তারা বলেছে না ঠিক আছে এখন, সেইভাবে ইন্টারভিউ হয়েছে, এবং সেই ইন্টারভিউতে কারা এসেছিলেন? পদের সংখ্যা সীমিত, সেখানে ক্রাইটেরিয়া আমরা ঠিক করে দিয়েছি কারা আসতে পারবেন। তাতে দেখা গেল শুধু সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা না, 10,323 প্লাস অন্যান্য যারা আছেন সরকারি বিদ্যালয়গুলোতে, যাদের এই অভিজ্ঞতাগুলো বা ক্রাইটেরিয়াগুলো যারা ফিলফিল করতে পারেন, ওপেন মার্কেটের মধ্যেও এরকম শিক্ষিত ছেলে মেয়ে থাকতে পারেন, বেকার থাকতে পারেন, তারা যেতে পারেন। বেসরকারি বিদ্যালয়গুলোর মধ্যেও এরকম যোগ্য শিক্ষক বা শিক্ষিকা থাকতে পারেন, যারা এই পদগুলিতে আসতে চাইলে আসতে পারেন। এরকমভাবে ইন্টারভিউটা নেওয়া হলো, ওয়াইড পাবলিসিটি দিয়ে সেটা করা হয়েছিল, এবং তার থেকে ইন্টারভিউ বোর্ড সমস্ত জেলা মহকুমাগুলো থেকে বাছাই করে তারা আলটিমেটলি প্যানেল তৈরি করে শিক্ষা দপ্তরে জমা দিলেন। এই কাজটা আমরা করতে পারলাম না কেন? আমরা কেন এই 12,000 পদ ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে, প্যানেল তৈরি হয়ে যাওয়ার পরেও ছাড়তে পারলাম না কেন? যারা 10,323 শিক্ষকের চাকরিচ্যুতির জন্য দায়ী, যারা এখন রাজনীতি করছেন, যাদের পরামর্শে মামলা হয়েছিল, তাদেরই একজন বলল যে সুপ্রিম কোর্ট তুমি যে নির্দেশ দিয়েছ এই 10,323-এর চাকরি আর থাকবে না 31শে মার্চ 2017 পরে। দেখো, রাজ্য সরকার তোমার এই ডিসিশনটাকে ফ্লাউট করবার জন্য নতুনভাবে এই 10,323-কে চাকরি দেওয়ার জন্য 12,000 পদ তৈরি করেছে, কন্টেম্প পিটিশন করে দিল, রাজ্যের মুখ্য সচিবকে দায়ী করে, এবং সেই কন্টেম্প পিটিশনটা চলল। এবং এই কন্টেম্প পিটিশনটা থাকা অবস্থাতে রাজ্য সরকারের পক্ষে এই গ্রাউন্ডে কন্টেম্প পিটিশন হয়েছে, অফারগুলো ছাড়া সম্ভব ছিল না। বাই দিস টাইম নির্বাচনও চলে এসেছে, নির্বাচন গেছে। যারা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভীষণ ডকুমেন্ট বলেছিলেন, বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়েছিলেন, অনেকে বিভ্রান্ত হয়েছিলেন। দেখা গেল পরবর্তী সময়ে এই সুপ্রিম কোর্ট বলল যে না, এটা কন্টেম্প পিটিশন হয় না, রাজ্য সরকারের অধিকার আছে, তারা নতুন শিক্ষা সহযোগী পদ তৈরি করতে পারে, আর সেখানে যদি 10,323-এর মধ্যে কেউ যোগ্য বলে বিবেচিত হয়, এটাতে আমরা বার করিনি, তাদের যদি সমস্ত ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করা থাকে। এই কন্টেম্প পিটিশনটা নেই এখন। তাইলে আমরা দিতে না পারলেও বর্তমানে যারা সরকারে আছেন, এই কথাগুলো কিন্তু আমরা, এর চাইতে সহজ কোনো পদ্ধতি হতে পারে না। 10,323-এর আমরা কি দাবি করছি? যে সরকারি বিকল্প স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা। তার চাইতে ভালো ব্যবস্থা আর নাই কিছু। অলরেডি কাজটা গুছিয়ে রাখা হয়েছে। বর্তমানে যিনি শিক্ষা দপ্তরের অধিকর্তা আছেন, তার সময়ে এই ইন্টারভিউগুলো হয়েছিল, তিনি এখনো আছেন, এবং তার কাস্টডিতে এই সমস্ত কাগজপত্র আছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বললেন, আমি বিষয়টা আরেকবার পর্যালোচনা করে দেখব, আইনগত দিক আমি পর্যালোচনা করে দেখব। তো আমরা ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আমরা প্রেসের কাছে এই কথা বলতে পারবো তো, বা আপনার সাথে সাক্ষাতের পরে আমরা এই 10,323-এর প্রতিনিধিরা যদি জিজ্ঞেস করে, আমরা বলবো তো এই কথাগুলো? হ্যাঁ, আপনারা বলতে পারেন, আপনারা পর্যালোচনা করে দেখবেন। তারপরেও আজকে 17 দিন অতিক্রান্ত হচ্ছে।
কি প্রতিক্রিয়া হতে পারে আমার? যে সরকার তার কথার খেলাপ করছেন, আর ওখানে এই কনকনে শীতের মধ্যে পুরুষ মহিলা নির্বিশেষে শিক্ষক শিক্ষিকারা তাদের মানে বাচ্চাদের সঙ্গে করে নিয়ে এসেছেন, রাত্রি যাপন করছেন। এটা মানবিকতা? আপনারা তো ভোটের মাধ্যমে, এই রাজ্যের মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। গণতান্ত্রিকভাবে একটা রাজ্য সরকার পরিচালিত হলে পরে তার মানবিক মুখ থাকবে না, মানবিক দৃষ্টিভঙ্গি থাকবে না, মানুষের প্রতি দায়বদ্ধতা থাকবে না। কি দেখছে রাজ্যের মানুষ? প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের প্রতি সহানুভূতি সমর্থন জ্ঞাপন করছেন, যে যেভাবে পারে তাদেরকে সাহায্য করবার চেষ্টা করছেন। তার মানে কি? রাজ্যের মানুষ চাইছে যে এই সমস্যাটা সুরাহা হোক। কাজে সেদিক থেকে আমি আজকে 34 দিনের মাথায় আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় বা শিক্ষামন্ত্রী মহোদয়, শিক্ষা দপ্তর, অ্যাজ এ হোল স্টেট গভর্নমেন্টের কাছে আবেদন রাখব, অবিলম্বে হস্তক্ষেপ করুন এবং এই সমস্যার সমাধান করুন। রাস্তা আমরা আপনাদের বেশি কষ্ট করার দরকার হবে না, রাস্তা পরিষ্কার আছে। অযথা বিভ্রান্ত হচ্ছে কিছু কিছু লোক, বিভ্রান্ত করবার চেষ্টা করছে কি করলে পরে এই সমস্যার সমাধান করা যায়। তো আইনি কথাও এখানে উঠাবার চেষ্টা হচ্ছে, আমরা আগেও শুনেছিলাম এরকম কথা। তো এখন প্রশ্ন হচ্ছে যে একই বিষয়ে বারে বারে তো আমরা কোর্টের কাছে গিয়ে দেখেছি অনেক বন্ধু ফিরে এসেছেন, শূন্য হাতে ফিরে এসেছেন। সুপ্রিম কোর্টের, সর্বোচ্চ আদালতের রায়ের